কমান্ডাররা নয়, স্কুল শিক্ষকরাই যুদ্ধ জেতায়। কথাটি মনে রাখবেন, এটি একটি উদ্ধৃতি। এই উদ্ধৃতির কাছে আমরা যাব। তো তার আগে হচ্ছে এই উদ্ধৃতি কোত্থেকে এলো, সেই উদ্ধৃতির প্রসঙ্গটি আসলে আমাদের একটু জানা দরকার। সেটি হচ্ছে পুরো বিশ্বে গেল 3টি বছর ধরে একটি বড় যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ একটি, সেটাই শুরু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারিতে। সেই ইউক্রেন যুদ্ধের কোট আনকোট গ্রহণযোগ্য সমাধান নিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনা করছে। কূটনীতিক পর্যায়ে হচ্ছে আজ বৈঠক হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। সেই বৈঠকে তাদের মূলত হচ্ছে দূতাবাস কার্যক্রম পুনরায় চালুর প্রসঙ্গটি আসছে। বা এই যে বৈঠক রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে রিয়াদে যেটি অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগে, সেটি নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। সেই সমালোচনা এখনও চলমান, কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউক্রেনকে রাখা হয়নি। তো দর্শক, স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। আজকে মূলত হচ্ছে এই যে যুদ্ধ চলা, এই যুদ্ধের আসলে সম্মতি উৎপাদন কোত্থেকে হচ্ছে। যুদ্ধ কি শুধু হচ্ছে সৈনিকরা করে? মাঠে যারা হচ্ছে বন্দুক গোলাবারুদ ইত্যাদি নিয়ে হাজির হয়, যুদ্ধের ময়দানে গিয়ে পরস্পরকে হচ্ছে গুলি করে হামলা করে বা প্রাণ রক্ষার্থে হচ্ছে এক ধরনের অবস্থান নেয়। এই যুদ্ধের কলাকৌশল তো আমরা মোটা দাগে এক ধরনের জানি বুঝি, কিন্তু এই গোটা যুদ্ধ যেটি হচ্ছে ক্রমাগত হচ্ছে মৃত্যুর তালিকাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকে, সেই যুদ্ধের পক্ষে আসলে বিবদমান পক্ষগুলো কি করে সম্মতি উৎপাদন করে? সাধারণ নাগরিক যারা হচ্ছে বেসামরিক নাগরিক হিসেবে পরিচিত, যারা কোনোভাবেই সামরিক বাহিনী বা যুদ্ধ বা অস্ত্র গোলাবারুদ ইত্যাদির সাথে সম্পর্কিত নয়, তারা কেন হচ্ছে এই যুদ্ধকে সমর্থন করে? আপনারা জানেন গাজাতে একটি যুদ্ধ হয়েছে। গাজায় ফিলিস্তিনিরা একের পর এক মারা পড়েছে ইসরায়েলি হামলায়। ইসরায়েলে আবার পাল্টা হামলা হয়েছে। সব মিলিয়ে সেখানেও কিন্তু একটা মৃত্যুর দীর্ঘ তালিকা আমরা জানি। সেখানে যুদ্ধবিরতি চলছে এখন। তো সেখানেও আমরা দেখেছি যে ইসরায়েলের একমুখী যে হামলা, সেই হামলার পক্ষে ইসরায়েলের সাধারণ জনগণের একটি বড় অংশ কিন্তু আসলে সম্মত ছিল। তারা কিন্তু সেই অর্থে প্রতিবাদ করেনি, একটি ছোট অংশ বলেই সেই অংশটি প্রতিবাদ করেছে। সেই অংশটি সবসময়ই থাকে, যে কোনো দেশেই থাকে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা আসলে কথা বলে। সেই অংশটির যুদ্ধকালে আসলে এই অংশটি একটু চাপের মুখে থাকে, জেগে ওঠে আসলে সেই বড় অংশটি, যে আসলে যুদ্ধ বা পীড়নের পক্ষে অবস্থান নেয়। এই পীড়নের পক্ষে অবস্থান নেওয়ার কারণটা কি, সেটা কিভাবে সংগঠিত হয়, সেটা আসলে একেবারে সাদা বাংলায় যদি বলতে হয়, প্রচার যন্ত্র, রাষ্ট্রীয় প্রচার যন্ত্র সে সময়টাতে কাজ করে। সেই রাষ্ট্রীয় প্রচার যন্ত্র নানামুখীভাবে কাজ করে। তো আমরা খুবই চমৎকার একটি তথ্য আমরা গতকাল পেয়েছি আল জাজিরার মাধ্যমে, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে তারা একটি ডকুফিল্মের কথা উল্লেখ করেছে। ডকুফিল্মটির নাম হচ্ছে মিস্টার নোবডি এগেনস্ট পুতিন। ডকুফিল্মটি বানিয়েছেন পাভেল তালাঙ্কিন নামের একজন রুশ ব্যক্তি। তিনি আসলে কাজ করতেন হচ্ছে কারাবাস অঞ্চলের, কারাবাস একটি শিল্পাঞ্চল, ছোট একটি শিল্পনগরী, সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি কাজ করতেন। তার কাজ ছিল সেখানে বিভিন্ন স্কুল ডিস্কো বা স্কুল কনসার্ট আয়োজন এবং স্কুলের বিভিন্ন অনুষ্ঠানাদিতে ভিডিওগ্রাফার হিসেবে কাজ করা। তো এই যুদ্ধের সময়টাতে তিনি একটি বাড়তি দায়িত্ব পান। সেই বাড়তি দায়িত্বটি কি? বাড়তি দায়িত্বটি হচ্ছে যে স্কুল পর্যায় থেকে একেবারে উপর মহল পর্যন্ত রুশ শিক্ষা ব্যবস্থায় যে নতুন পাঠক্রম আনা হয়েছে এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে, সেটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তার ভিডিও ফুটেজ সংরক্ষণ করা এবং সেটি হচ্ছে কর্তৃপক্ষকে দেওয়া। দ্বিতীয় কাজ ছিল যে এই যে বিভিন্ন সম্মতি উৎপাদনের জন্য যে নতুন সিলেবাস, যেটার আনুষ্ঠানিক নাম দেওয়া হয় দেশপ্রেম প্রকল্প। এটি খুবই মজার একটি বিষয়। তো দেশপ্রেম প্রকল্পের অধীনে যেই শিক্ষা কার্যক্রম, সেটির মধ্যে হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা যে আসলে ইউক্রেন যুদ্ধের পক্ষে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান, যেটা ইউক্রেনে পরিচালনা করা হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়, এখনও চলমান। তো সেটির পক্ষে আসলে যে শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই আসলে অবস্থান নিচ্ছে, সেটির একটি প্রচার করার জন্য সেই ফুটেজগুলো আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হ্যাশট্যাগের মধ্য দিয়ে প্রচার করা। তো কি শেখানো হতো বা কি ধরনের কার্যক্রম সেগুলো? তো
তো পাভেল যেটা করেন, পাভেল শুরুতে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই ফুটেজগুলো সংগ্রহ করতে থাকেন। তিনি দেখেন 12-13 বছরের বয়সী শিক্ষার্থীদের ক্লাসে শিক্ষক বোঝাচ্ছেন যে মিশ্র যুদ্ধকলা, যেটা মিশ্র যুদ্ধকলা বলতে হচ্ছে হাইব্রিড মডেল, সেই মডেলের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অর্থনীতি। তো অর্থনীতি কিভাবে, তিনি বলছেন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা রাশিয়ার উপরে। এতে তিনি খেয়াল করুন যে এটা মোটামুটি সবাই তো রাশিয়ার উপরে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে মোটামুটি সবাই সাফার করছে। সেখানে অর্থনৈতিক একটা মন্দা, একটা যুদ্ধের মধ্য দিয়ে গেলে সবার মধ্যে একটা সাফারিংস থাকবেই। তো সেইখানে তিনি বলছেন যে এতে কিন্তু পশ্চিমারা রাশিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাশিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু পশ্চিমারা তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হিসেবে তিনি বলছেন যে রাশিয়ার কৃষি আছে, পশ্চিমাদের নেই। পশ্চিমা দেশগুলো, বিশেষ ইউরোপের কথা বলছেন যে ইউরোপে কোনো গম হয় না, তেল বীজ হয় না, এরকম কোনো কৃষিপণ্য সেখানে উৎপাদন হয় না। সেখানে বলছেন যে তাহলে গোটা ইউরোপ তো আসলে না খেয়ে মরবে। এক্ষেত্রে তিনি বলা যায় যে খুবই একটা স্যাটারিক্যাল একটা মোডে বলছেন যে যেহেতু ফরাসিরা ঝিনুক খায়, যেহেতু ফরাসিরা ব্যাং খায়, তাহলে তারা কিছুদিন বেশি টিকবে, তারপর ফরাসিরাও মরে যাবে। কিন্তু ইংল্যান্ডের কি হবে? তো খেয়াল করলে দেখবেন যে যুক্তরাজ্য কিন্তু ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষে ইউরোপের সবচেয়ে শক্ত অবস্থান নেওয়া দেশগুলোর একটি হচ্ছে যুক্তরাজ্য। ফলে তার প্রশ্নটি হচ্ছে ইংল্যান্ড তো না খেয়ে মরবে, ইংল্যান্ডের আসলে কোনো ধরনের কৃষি উৎপাদন নেই, তারা না খেয়ে মরার পর্যায়ে চলে গেছে অলরেডি। তো এটা আসলে হচ্ছে শিশু শিক্ষার্থীদের কি করে, শিশু শিক্ষার্থীদেরকে একটা বিজয়ের অনুভূতি দেয় যে আমরা আসলে কষ্টে আছি, কিন্তু তার চেয়েতেও কষ্টে আছে আসলে আমার প্রতিপক্ষ। তো এই যে বিষয়টি, এটি আসলে হচ্ছে মানুষের যে স্বাভাবিক প্রবণতা যে আমি যদি আক্রান্ত হই বা আমি যদি কোনো ধরনের একটা কষ্টে বা কোনো একটা পীড়নের মধ্যে থাকি, তাহলে যে অংশের কারণে আমার দৃশ্যত যে অংশের কারণে পীড়ন হাজির, সেই অংশটিও এর চেয়ে বেশি পীড়নে আমি ফেলতে চাই, তাকেও এর চেয়ে বেশি পীড়নে ফেলতে চাই। এটা হচ্ছে মানুষের একটা কমন টেন্ডেন্সি। সেই টেন্ডেন্সিকে উদ্দীপ্ত করার জন্যই আসলে এই বয়ানটি হাজির করা হয়েছে। তো এই কার্যক্রমটি কখন শুরু করা হয়? এই কার্যক্রমটি শুরু করা হয়, মজার বিষয় হচ্ছে এটা কিন্তু 2022-এই একদম যুদ্ধ শুরুর পরপরই এই কার্যক্রম শুরু করা হয়। নতুন সিলেবাস আসে, সেখানে নতুন সিলেবাসের পাশাপাশি নতুন সহশিক্ষা কার্যক্রম, সেই সহশিক্ষা কার্যক্রম আমরা দেখব একটু পরে কী কী আছে। নতুন সিলেবাসের মধ্যে একটি খুবই মজার ক্লাস তৈরি করা হয়। সেই ক্লাসটি কি, কিন্ডার গার্ডেন থেকে শুরু করে উচ্চ শ্রেণীর সব পর্যায়ে। কিন্ডার গার্ডেন আপনি জানেন যে সাধারণ স্কুলে প্রবেশের আগের যে অংশটি, অর্থাৎ স্কুলে প্রবেশের শিক্ষা কার্যক্রমে প্রবেশের আগের প্রস্তুতি পর্বটি আসলে কিন্ডার গার্ডেনে হয়ে থাকে। তো একেবারে অল্প বয়সের শিক্ষার্থী তারা। তো তারা যেটা তাদের ওখানে প্রত্যেকটি শ্রেণীতে একটি ক্লাস হচ্ছে ম্যান্ডেটরি করা হয় সপ্তাহে একদিন শুরুতে, সেটি হচ্ছে প্রতি সোমবার একটি ক্লাস হতো। ক্লাসটির নাম ছিল হচ্ছে জরুরি আলোচনা। জরুরি আলোচনা কি, পাভেল বলছেন এই জরুরি আলোচনা শীর্ষক যে ক্লাস, সেই ক্লাসটি ছিল পুরোটাই পরিকল্পিত। অর্থাৎ শিক্ষক কিভাবে বর্ণনা করবেন, শিক্ষার্থীদেরকে কখন প্রশ্ন করার সুযোগ দিবেন এবং সেই প্রশ্নের উত্তরটি আসলে কি হবে, সেই ক্লাসটিতে আসলে কি ধরনের প্রেজেন্টেশন দেওয়া হবে, সব কিছু ছিল সুচিন্তিত। তো কেমন ছিল, সেখানে বলা হচ্ছে যে আসলে জাতীয় গৌরব, রাশিয়ার যে বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালের যে গৌরবের ইতিহাস, সারা বিশ্বকে যে রাশিয়া বাঁচিয়েছিল, রাশিয়া যে আসলে ত্রাতার ভূমিকায় ছিল, এবং রাশিয়ার যে সাম্রাজ্যবাদী ইতিহাস, সেই ইতিহাসের জায়গায় সেইটাকেও হচ্ছে এক ধরনের গৌরবান্বিত করে হাজির করা। দ্বিতীয়ত হচ্ছে রাশিয়া যে আসলে সবার সেরা, এই প্রসঙ্গটি হচ্ছে শিশুদের মাথায় একেবারে গেঁথে দেওয়ার কাজটি করা হয়েছিল সেই জরুরি আলোচনা ক্লাসে। দ্বিতীয় বিষয় যেটি, সেখানে আর কি থাকতো, সেখানে থাকতো হচ্ছে একটি দেশের প্রতি তার নাগরিকদের কর্তব্য কী, দেশ আক্রান্ত হলে আসলে হচ্ছে তার নাগরিককে কি করতে হবে, তাকে সর্বোচ্চ আত্মোৎসর্গ করতে হবে। এবং এক্ষেত্রে রাশিয়ার টোটাল ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিগাররা কতটুকু হচ্ছে আত্মোৎসর্গ করেছেন, তাকে হচ্ছে গৌরবান্বিত করা, তার কথা বলা, সেই কাজগুলো আসলে এই ক্লাসটিতে হতো। যেসব শিক্ষক এই জরুরি আলোচনা ক্লাসে দেখা গেল যে তারা এক ধরনের বিরোধ, যে তারা তো বুঝতে পারছেন, তারা যেহেতু বড় এবং শিক্ষক, তারা বুঝতে পারছেন যে এটা আসলে যুদ্ধের পক্ষে সম্মতি উৎপাদনের জন্য করা হচ্ছে।
তো তাদের মধ্যে কেউ কেউ চেষ্টা করেছেন যে এই ক্লাসগুলোকে একটু ভিন্নভাবে শিশুদের সামনে উপস্থাপন করতে। তারা এই ধরনের প্রেসক্রাইবড সিলেবাস অনুযায়ী আলোচনা না করে তারা বলতে চাচ্ছিলেন, শুরু করেছেন কেউ কেউ যে আজকের জরুরি আলোচনায় আমরা গণিত নিয়ে আলোচনা করব, বা আজকের জরুরি আলোচনায় আমরা আসলে ভূগোল নিয়ে আলোচনা করব, এই ধরনের যে বিষয়গুলো। তো এইটা যে দু একজন চেষ্টা করেছেন তারা আক্রান্ত হয়েছেন কাদের কাছ থেকে? আক্রান্ত হয়েছেন তাদের সহকর্মীদের কাছ থেকে, শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে, এবং সবচেয়ে বড় কথা ক্রেমলিনের যারা এই সিদ্ধান্ত প্রণয়ন করে এবং যেই আইনশৃঙ্খলা বাহিনী বলি পুতিনের, সেই বজ্র আটনির যেই বাহিনী, সেই বাহিনীটি আসলে তাদের উপরে চড়াও হয়েছে। তো ফলে যে দু একজন এর বাইরে গিয়ে কাজ করতে চেয়েছেন বা এই জরুরি আলোচনা ক্লাস নিতে চাননি, তারা আসলে খুব একটা প্রতিরোধ করতে পারেননি। এটা না পারারই কথা। এবার আসি সহশিক্ষা কার্যক্রম। সহশিক্ষা কার্যক্রমে কি কি ছিল? সহশিক্ষা কার্যক্রমে ছিল যে আমাদের রাশিয়ার যে মূল যুদ্ধ ফেরত সৈনিকদের নেতৃত্বে ড্রিল ক্লাস, প্যারেড, পিটি, এবং তারা এসে ইউক্রেন যুদ্ধে আসলে রাশিয়া কত ভালো করছে এবং ইউক্রেন যে আসলে তাদের নিজস্ব জায়গা, সেটারই এক ধরনের বর্ণনা হাজির করতো শিক্ষার্থীদের সামনে। দ্বিতীয় এদের মধ্যে প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার একটা কি পাভেল জানাচ্ছেন যে ক্রীড়া প্রতিযোগিতা ডামি গ্রেনেড, অর্থাৎ আসল গ্রেনেড নয় কিন্তু গ্রেনেডের মতো দেখতে, এই ধরনের গ্রেনেড ছুঁড়ে মারার প্রতিযোগিতা। তারপর কি, যেমন পুতিনের খুবই বিশ্বস্ত সামরিক বাহিনী যেটি ছিল, ভাড়াটে বাহিনী ওয়াগনার, যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বিভিন্ন সময়, সেই ওয়াগনার গ্রুপের পোশাক পরিহিত অবস্থায় আমরা যেরকম আমাদের দেশে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা করি, সেরকম এই ধরনের প্রতিযোগিতায় ওয়াগনার গ্রুপের মতো করে সেজে তাদের মতো করে যুদ্ধের কলাকৌশল প্রদর্শন করা, এগুলো ছিল সহশিক্ষা কার্যক্রমের অংশ। পাশাপাশি আরও কি কি, যেমন বন্দুক চালনা শেখানো। একটু বয়সী যে শিক্ষার্থীরা, তাদেরকে বন্দুক চালনা শেখানো হয়েছে বা হচ্ছে রুশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেটা সোভিয়েত জমানার পরে আর কখনো হয়নি। একই সঙ্গে বারবার ঘুরে এসেছে সোভিয়েত জমানায় আসলে এই রাশিয়া কত বড় ছিল, এই রাশিয়া আসলে বিশ্ব শক্তির একটি বড় অংশ ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়ে রাশিয়ার শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আল জাজিরা যোগাযোগ করে এবং তারা জানতে চায় যে এই ধরনের সিলেবাস গ্রহণের কারণটা কি, বা এটা কি আদৌ। তো স্বাভাবিকভাবেই শিক্ষা মন্ত্রণালয় পুরো এত বিষয়গুলো এড়িয়ে গিয়েছে। তারা বলেছে যে আমরা সিলেবাস নবায়ন করেছি মূলত যে রুশ শিক্ষার্থীদের রাশিয়ার যে বিশ্ববিখ্যা, রাশিয়ার যে সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য, এটি বিষয়ে আরেকটু সচেতন করতে, আরও বেশি প্রস্তুত করে রাখতে। সারা পৃথিবী নতুন বলয়ের দিকে যাচ্ছে, নতুনভাবে এগোচ্ছে, সেই বিষয়ে তাদেরকে প্রস্তুত করার জন্য তারা নাকি এই শিক্ষা কার্যক্রমটি নিয়েছিলেন। তবে এই বিষয়ে ইতিহাসবিদ, রাশিয়ার ইতিহাসের নিয়ে কাজ করেন গার্নার, তিনি বলছেন যে এই ধরনের কার্যক্রম আসলে কেন করা হয়। যুদ্ধকালে সাধারণত এর আগেও দেখা গেছে যে যুদ্ধ তো আসলে একটা সাপ্লাই চেইন ডিমান্ড করে। সেই সাপ্লাই চেইনটা কি, যুদ্ধের ময়দানে আমি 2000 সৈনিক পাঠালাম, বিপরীত পক্ষেরও সাপোজ 1-1.5 সৈনিক আছে, তো আমার এই যে সৈনিক, এরা যখন যুদ্ধ করছে, যুদ্ধ তো একদিনে শেষ হচ্ছে না, আমার এই সৈনিক যদি মারা যায় তাহলে এই সৈনিক তো রিপ্লেস করতে হবে। সেই রিপ্লেসটা আসবে কোত্থেকে? সেই রিপ্লেস তো আনতে হলে আমার নিয়মিত সামরিক বাহিনীর বাইরে থেকে আমার এই রিপ্লেস নিতে হবে। তো সেই জায়গার কারণেই এই প্রোপাগান্ডা মেশিনটি তখন অ্যাক্টিভ হয়। এটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যারা আমরা জানি তারা নিশ্চয়ই জানবেন যে সেই সময়ও কিন্তু প্রতিনিয়ত এই সামরিক বাহিনী, আপনাদের এই ক্ষেত্রে আমি মনে করে দিতে চাই, বিখ্যাত একটি চলচ্চিত্র আছে ফরেস্ট গাম্প। ফরেস্ট গাম্পের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে ফরেস্ট গাম্প যে মূল ক্যারেক্টার, সেই ক্যারেক্টার টম হ্যাঙ্কস চরিত্রায়ন করেছিলেন। টম হ্যাঙ্কস কিন্তু একজন সাধারণ নাগরিক ছিলেন, তিনি সামরিক বাহিনীর সদস্য ছিলেন না, কিন্তু ভিয়েতনাম ওয়ারে কিন্তু তিনি যুক্ত হয়েছিলেন। তো যুদ্ধকালে আসলে রাষ্ট্রীয় প্রচার যন্ত্র এভাবে নিয়ে যায়। সেখানে এই সিনেমার কথা যেহেতু এলো, আরেকটি সিনেমার কথা বলতেই হয়, দ্য অ্যাসাসিনেশন অব রিচার্ড নিক্সন। সেখানে যে অ্যাসাসিনেটর রিচার্ড নিক্সনকে যিনি হত্যা করেন, সেই ওয়ারের টাইম লাইনে তিনি শুনছেন বারবার যে নিক্সন বলছেন দেশ এগিয়ে যাচ্ছে, দেশ অর্থনৈতিকভাবে এগোচ্ছে, আর এদিকে তিনি তার কি হচ্ছে, তিনি চাকরি হারাচ্ছেন, নতুন চাকরি খুঁজতে যাচ্ছেন,
তাকে প্রতিনিয়ত হচ্ছে বিপাকে পড়তে হচ্ছে, শেষ পর্যন্ত তার সংসারটিও ভেঙে যায়, তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। তো এইরকম হতাশা থেকে শেষ পর্যন্ত তিনি বলেন, চিন্তা করেন যে ওই টেলিভিশনের মধ্যে যে প্রচার যন্ত্রে নিক্সন কন্টিনিউয়াস বলে যাচ্ছেন দেশের অগ্রগতি, গৌরব ইত্যাদি ইত্যাদি, সেইটার বিপরীতে তিনি দেখছেন যে তিনি আসলে প্রতিনিয়ত মরে যাচ্ছেন। তো সেই ক্ষোভ থেকেই আসলে নিক্সনকে তিনি হচ্ছে হত্যা করেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রাসঙ্গিকভাবে এলো যে প্রচার যন্ত্র আসলে কেন এই কাজটি করে, কারণ তার সাপ্লাই চেইন প্রয়োজন, আর সাপ্লাই চেইন মিট আপ করার জন্য তারা বিভিন্ন পর্যায়ে এক ধরনের প্রচার চালায়। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যে প্রচারটি চালিয়েছে সেটা একেবারে কিন্ডারগার্টেন পর্যায়ে পর্যন্ত চালানো হয়েছে। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা পোর্শন, যে একেবারে কিন্ডারগার্টেন, তার মানে তো এই যে শিশুটি এই বয়সটিতে আসলে তারা প্রচণ্ডভাবে তাদের শিক্ষকদের, তাদের অভিভাবকদের প্রচণ্ডভাবে বিশ্বাস করে। তারা মনে করে যে তাদের সামনে এই আইডলরা যে যা বলছে তার সবই সত্য। ফলে এদের মগজে যদি কোনোভাবে এই যুদ্ধের উন্মাদনা বা যুদ্ধের যে ন্যায্যতা, যুদ্ধ একটি ন্যায্য কার্যক্রম, যুদ্ধ আসলে পীড়ন নয়, অন্যের উপরে আমি আসলে কোনো নির্যাতন করছি না, পীড়ন করছি না, সেই বিষয়টি যদি ঢুকিয়ে দেওয়া যায়, যুদ্ধের পক্ষে যদি একটা সম্মতি উৎপাদন করে দেওয়া যায়, তাহলে আসলে দীর্ঘ সময়ের জন্য সে একজন সোলজারও পেয়ে যেতে পারে। তো এই যে অল্প বয়সী, আমি যদি ধরে নিই যে সে বয়সটি এখন 5 বা 6 বছরের বাচ্চা, তাহলে সেই শিশুটি যখন বড় হচ্ছে সে এই বোর্ডটি কিন্তু ক্যারি করবে অন্তত রাশিয়াকে এই ক্ষেত্রে সার্ভ করবে অন্তত আরও 20 থেকে 25 বছর। তো গার্নার, রুশ ইতিহাসবিদ, তিনি বলছেন যে এই যে কার্যক্রমটি চালানো হয়েছে সেটা ভাবলে চলবে না যে এটা শুধু ইউক্রেন ওয়ারকে কেন্দ্র করে চালানো হয়েছে। পুতিন এই কার্যক্রমটি চালিয়েছেন আসলে খুব সুচিন্তিতভাবে, যে 5, 10 বা 15 বছর পরেও যদি কোনো যুদ্ধের প্রয়োজন হয় সেখানে যেন তার সোলজার সাপ্লাই অব্যাহত থাকে। এবং সেটা তিনি খুব ভালো করে জেনে বুঝে করেছেন বলেই এটা পুতিনেরই বক্তব্য, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে কমান্ডাররা কখনো নয়, স্কুল শিক্ষকরাই আসলে যুদ্ধ জেতায়। তো তিনি এই যে যুদ্ধ জেতায় এই যে তত্ত্বটি, সেটি তিনি এতটাই ভালোভাবে প্রয়োগ করেছেন যে কিন্ডারগার্টেন থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যায়ের লেকচার হলগুলো পর্যন্ত সবখানে তিনি আসলে এই নয়া সিলেবাসে নানা ধরনের পাঠক্রম, নানা ধরনের প্রচার কার্যক্রম চালিয়েছেন। এবং সেইখানে বারবার ঘুরে ফিরে এসেছে এমনকি জোসেফ স্তালিনের প্রসঙ্গ। জোসেফ স্তালিন সোভিয়েত জমানার বেশ বিতর্কিত একজন লিডার। তিনি, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ইতে হচ্ছে সন্ত্রাস পরিচালনা, প্রচুর হত্যাকাণ্ডের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, কিন্তু পুতিন তাকে উপস্থিত করেছেন বা পুতিনের এই প্রচার কার্যক্রমে তাকে উপস্থাপন করা হয়েছে যে তিনি একজন মহান নেতা, যিনি আসলে রাশিয়াকে একাট্টা করেছিলেন, পুরো সোভিয়েতকে একাট্টা করেছিলেন, একটা নয়া অর্থনৈতিক মডেল হাজির করেছিলেন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা দুনিয়াকে আসলে যিনি বাঁচিয়েছিলেন তার যুদ্ধ কৌশল দিয়ে। এবং রাশিয়ার আসলে ঐতিহাসিক এবং ঐতিহ্যগতভাবে রাশিয়ার ভূমিকাই হচ্ছে সারা বিশ্বে যে সে আসলে ত্রাতার ভূমিকায় থাকবে। বিশ্ব যতবার বিপদে পড়বে রাশিয়ারই নাকি দায় হচ্ছে সেই বিপদ থেকে গোটা বিশ্বকে বাঁচিয়ে রাখার। এবং সে কারণেই এই যে শিশুরা বা এই যে কিশোরেরা, কিশোর কিশোরীরা, তরুণ তরুণীরা, তাদেরকে প্রস্তুত করা হচ্ছে যে তোমরা সেই দায়িত্বটি কাঁধে নাও। এবং এই কার্যক্রমে শিক্ষার্থীদের আসলে কিভাবে ট্রিট করা হয়েছে, বা কেউ যদি হচ্ছে এই জরুরি আলোচনা, ইমার্জেন্সি কনভারসেশন বা ইম্পর্ট্যান্ট কনভারসেশন নামের যেই সাপ্তাহিক ক্লাসটি, সেই ক্লাসে যদি কোনো শিশু হচ্ছে কিছুটা বিরক্ত হচ্ছে, বোর ফিল করছে, তখন দেখা গেছে যে একটি ফুটেজে দেখা গেছে যে একজন শিক্ষক বলছেন, এই দেশে যেহেতু তুমি থাকো, এই দেশে যেহেতু তুমি জন্মেছো, এই দেশকে তোমার ভালোবাসতে হবে, যদি ভালো না বাসো তাহলে তুমি পরজীবী, এবং সেক্ষেত্রে তুমি এই দেশ ছেড়ে চলে যাও। এটা কিন্তু 8-9 বছর বয়সী বা 10 বছর বয়সী শিশুদেরকে বলা হচ্ছে। খেয়াল করুন, এটা এক ধরনের ট্রমার কিন্তু জন্ম দেয়। তো যুদ্ধ এমনিতেই একটি পীড়নের কাজ। যুদ্ধ প্রতিনিয়ত মৃত্যুর তালিকা তৈরি করে, মৃত্যুর তালিকা নবায়ন করে, আহত নিহতর একটি মানুষ সংখ্যায় পরিণত হয় যুদ্ধকালে। সেই পীড়নের কালে মানুষের ভিতরে এমনিতেই একটি ক্ষোভ, তার প্রিয়জন বা তার পরিচিত জন, প্রতিদিন সে দেখছে তার দেশের কিছু মানুষ হচ্ছে মারা যাচ্ছে, বা তার দেশের কিছু মানুষ হারিয়ে যাচ্ছে। ফলে তার ভিতরে এক ধরনের প্রতিরোধও গড়ে ওঠে, এক ধরনের ক্ষোভেরও জন্ম হয় প্রতিপক্ষের বিরুদ্ধে। সেই সময় যখন একইভাবে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানেও আবার এইটার পক্ষে যখন এক ধরনের সম্মতি উৎপাদনের কাজ শুরু করা হয়, তখন ওই বিপরীত পক্ষের প্রতি এক ধরনের ঘৃণার কিন্তু জন্ম হয়।
অর্থাৎ নিজ দেশের বাইরে প্রতিপক্ষ মাত্রই ঘৃণিত বা তার পীড়নযোগ্য বা হত্যাযোগ্য এই ধরনের একটি ধারণার জন্ম দেওয়া হয়। যুদ্ধের কাজই আসলে কিন্তু এটা। তো রাশিয়া কেন ইউক্রেন ওয়ারকে কেন্দ্র করে এত বড় একটি প্রকল্প কেন নিল? আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে সারা দুনিয়া কিন্তু এক ধরনের ওলটপালটের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় খণ্ড যুদ্ধ কিন্তু হচ্ছে। একটি আলোচনা বারবার বিভিন্ন সময় আসে যে তৃতীয় বিশ্বযুদ্ধ। তো তৃতীয় বিশ্বযুদ্ধ একটি প্রশ্ন আমি রাখতে চাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলে সামনে কখনো হবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের মাঝে আমরা আছি? অর্থাৎ আমাদের যে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে চলা যে সংঘাতগুলো বা যে আঞ্চলিক যে যুদ্ধগুলো, একটি বা গাজায় ইসরায়েলের যে সংঘাত, লেবাননে যে সংঘাত, ইয়েমেনে যে সংঘাত বা ইউক্রেনে যে সংঘাত, এই যে সংঘাতগুলো বিভিন্ন জায়গায় আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যে সংঘাতগুলো, এই সংঘাতগুলোতে তো আসলে পরাশক্তিগুলো কোনো না কোনোভাবে জড়িত। তাহলে তারা পরোক্ষ যুদ্ধে তো জড়িয়ে আছেই। কেউ যদি মনে করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে হচ্ছে অ্যাটমিক ওয়ারফেয়ার, তাহলে আমার মনে হয় কিছুটা ভুল ভাবা হবে। তো সেই দীর্ঘ এবং পুতিন সম্ভবত বুঝতে পেরেছেন যে এই অর্থনৈতিক যে টার্মোয়েল, যে ওলটপালট চলছে সারা দুনিয়ায়, সেই ওলটপালটের ফল হিসেবে সামনে আরও এরকম কিছু আঞ্চলিক সংঘাত হতে পারে, যাতে হয়তো রাশিয়া জড়িয়েও যেতে পারে কোনো না কোনোভাবে। তো সেই ক্ষেত্রে তার আসলে সাপ্লাই চেইনটা প্রস্তুত রাখতে হবে বা প্রস্তুত রাখার চেষ্টা তারা হয়তো করেছে। সেই কারণে স্কুল পর্যায়ে থেকে, একেবারে কিন্ডারগার্টেন পর্যায়ে থেকে তারা এই কাজটি করেছে। তো যুদ্ধ আসলে কতটা প্রাণসংহারী, কতটা আসলে হচ্ছে মানুষকে সাধারণ বলে আসলে যে কেউ থাকে না, সেটা আসলে এই প্রতিবেদনটি আমাদের সামনে এনে হাজির করেছে। ধন্যবাদ দর্শক, আজ এই পর্যন্ত।